এই আপডেট জানার পর সবাই একই কথা বলছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, ধরো তুমি বিমানবন্দরে দাঁড়িয়ে আছো, ফ্লাইটের অপেক্ষা করছো। চারিদিকে মানুষ, ট্রলি, লাগেজ, কফির দোকান। হঠাৎ একটা আওয়াজ, তারপর ধোঁয়া, তারপর আর কিছু মনে নেই। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে সত্যিই ঘটেছে। আর যে মানুষটার জীবন সেখানে শেষ হয়ে গেছে, সে আমার তোমার মতোই একজন ভারতীয়। কোনো সেনা না, কোনো রাজনীতিবিদ না, একজন সাধারণ মানুষ যে হয়তো বাড়ি ফিরতে যাচ্ছিল। তো আজকে আমি তোমাদের সেই গল্পটা বলবো, কিন্তু শুধু গল্প না, পুরো ছবিটা। কারণ এই একটা আক্রমণের পেছনে যে রাজনীতি আছে, যে মিথ্যে আছে, যে ক্ষমতার খেলা আছে, সেটা না বুঝলে তুমি আসলে কিছুই বুঝবে না। তো চলো শুরু করি। বন্ধুরা, প্রথমেই জানা দরকার কুয়েতের বিমানবন্দরে ঠিক কি হয়েছিল। দেখুন, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 মানে কিন্তু কোনো পুরনো ভাঙ্গাচোরা জায়গা না। এটা হলো সেই টার্মিনাল যেখানে যাত্রীরা আসে, যায়, চেক ইন করে, ফ্লাইট ধরে, মানে একদম জীবন্ত জায়গা। সারাক্ষণ মানুষে ভর্তি। সেখানে ড্রোন বা মিসাইল দিয়ে হামলা হয়েছে। একজন ভারতীয় মারা গেছেন, 63 জন আহত, সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন একটু ভাবো, 63 জন মানে একটা ক্লাসরুম ভর্তি মানুষ, সবাই আহত। কেউ হয়তো হাত হারিয়েছে, কেউ চোখ, কেউ কোনোদিন সুস্থ হবে না। আরেকজন ভারতীয় তো সেখানে শেষই হয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, এই হামলা কেন হলো? আমার মনে হয় এটা নিছক একটা ভুল আক্রমণ বা দুর্ঘটনা না। এর পেছনে একটা স্পষ্ট বার্তা আছে। বিমানবন্দর মানে একটা দেশের মুখ। সেখানে হামলা করা মানে বা তুমি আমার মুখে থুতু দিয়ে দিলে। এটা সাহস দেখানো, এবং সেই সাহসের পেছনে একটা রাজনীতি আছে। বন্ধুরা, দায় কে নিচ্ছে, কে অস্বীকার করছে, আসল সত্যিটা কোথায়? এখানে হলো আসল মজা। কুয়েত বলছে ইরানের ড্রোন বা মিসাইল আমাদের বিমানবন্দরে এসে পড়েছে, ইরান দায়ী। ইরান বলছে না না, আমরা হামলা করিনি। আমরা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছিলাম। আমেরিকার পেট্রিয়ট মিসাইল আমাদের আক্রমণ ঠেকাতে গিয়ে লক্ষ্য ভুল করে কুয়েতের বিমানবন্দরে পড়েছে। আর আমেরিকার সেন্টকম বলছে এটা ডাহা মিথ্যে। আমাদের কোনো পেট্রিয়ট মিসাইল বিমানবন্দরে পড়েনি, ইরানের ড্রোনই হামলা করেছেন। তিনটে পক্ষ, তিনটে আলাদা গল্প। তাহলে সত্যিটা কি? দেখুন, এখানে একটু মাথা খাটাতে হবে। ইরান বলছে আমরা আমেরিকার ঘাঁটিতে হামলা করছিলাম, এটা তারা স্বীকার করছে। তার মানে সেই হামলা সত্যি। এখন প্রশ্ন হলো, বিমানবন্দরে যেটা পড়েছে সেটা ইরানের মিসাইল নাকি আমেরিকার পেট্রিয়ট? পেট্রিয়ট মিসাইল লক্ষ্য ভুল করে পড়তে পারে, পারে। এটা আগেও হয়েছে, ইরাকে হয়েছে, সৌদিতে হয়েছে, কিন্তু এত বড় জায়গায়, এত মানুষের মধ্যে। দেখুন, আমার মনে হচ্ছে ইরান এখানে একটা চালাক কাজ করছে। তারা জেনে বুঝেই বিমানবন্দরকে নিশানা করেছে, কারণ সেখানে আমেরিকার সামরিক বিমান নামে। আর তারপর বলছে এটা আমরা করিনি, কিন্তু বার্তাটা পাঠিয়ে দিয়েছে। এটা হলো আধুনিক যুদ্ধের ভাষা, মারো তারপর অস্বীকার করো। পাকিস্তান এই কাজটা বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে করে আসছে। এখন ইরান একই কাজ করছে। বন্ধুরা, কুয়েত আসলে কতটা ইরানের শত্রু যেটা দুনিয়া দেখছে না? তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কোন দেশগুলোর নাম সবার আগে মাথায় আসে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত শাহী, ইসরায়েল, ইরান, কুয়েত। সেটা তো ছোট্ট একটা দেশ, তেল আছে, ধনী দেশ, কিন্তু রাজনীতিতে তেমন নেই। এটাই হলো সবচেয়ে বড় ভুল ধারণা। কুয়েত আসলে একটা লুকোনো আমেরিকার ঘাঁটি। সেখানে আমেরিকার একাধিক সামরিক অবস্থান আছে। আমেরিকার সেনাবাহিনী যাতায়াত কুয়েতে সবচেয়ে বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, কুয়েতের আকাশ সীমা ব্যবহার করে আমেরিকা ইরানের ওপর হামলা করেছে। এই কথাটা ইরান বলছে। আর এটা যদি সত্যি হয়, তাহলে কুয়েত আর নিরীহ না, কুয়েত সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণকারী। গত 10 থেকে 15 দিনে কুয়েতের ওপর একাধিক হামলা হয়েছে। প্রতিটা হামলার পর কুয়েত আঙ্গুল তুলছে ইরানের দিকে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই হামলাগুলো কি এমনি এমনি হচ্ছে? না, এর পেছনে একটা সুস্পষ্ট কারণ আছে। ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা যদি আমেরিকাকে তোমাদের ঘরের জায়গা দাও, তাহলে তোমাদের ঘর আর নিরাপদ থাকবে না। আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, কুয়েত এখানে একটা বোকার কাজ করছে। তুমি যদি বা তুমি দুই নৌকোয় পা দিলে কোনো না কোনো দিন ডুববেই।
আমেরিকার সাথে থাকো কিন্তু ইরানকে এভাবে সরাসরি উস্কে দাও, তাহলে পরিণতি এটাই হবে। আর এই পরিণতি ভোগ করছে সাধারণ মানুষ। যে ভারতীয় মারা গেছেন তিনি তো এই যুদ্ধে কেউ ছিলেন না, তিনি শুধু সেই বিমানবন্দরে ভুল সময়ে ছিলেন। বন্ধুরা, ট্রাম্প আর নীতিনাথুর মধ্যে কি চলছে? এবার একটু হাসির গল্প বলি। ট্রাম্প আর নীতিনাথু দুই বন্ধু বিশ্বের সামনে একের সাথে হাসি হাসি মুখে ছবি তোলে, একে অপরের পিঠে চাপড়ায়, বলে আমরা একসাথে আছি, মজবুত বন্ধু। কিন্তু আড়ালে আড়ালে ফোনে ঝগড়া, এত বড় ঝগড়া যে ট্রাম্প নাকি নীতিনাথুকে পাগল বলছেন। এখন মিডিয়া যখন ট্রাম্পকে জিজ্ঞেস করলো, তখন ট্রাম্প সাহেব একটু সামলে নিয়ে বললেন, আমি রাগী ছিলাম না, তবে লেবাননে যে লড়াই চলছিল সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। আমি বলেছিলাম এটা থামাতে হবে। মানে বুঝলে, রাগী না, কিন্তু বলেছিলাম থামাও। এটাকে বলে কূটনৈতিক ভাষা। রাগী না, কিন্তু আমি থামতে বলেছিলাম, মানে রাগী ছিলাম। আর ট্রাম্প এরপর বললেন, আমেরিকার ইসরায়েলের বন্ধুত্ব অটুট, খুব মজবুত। এখানে আমার কথা হলো, এই দুই নেতার মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে। দুজনেই নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় নেতা মনে করে। দুজনেই চায় ইতিহাসে তাদের নাম মনে রাখুক। তো যখন দুটো বড় অহংকার একসাথে কাজ করে তখন সংঘর্ষ হবেই। আরেকটা কথা, এপস্টেইন ফাইল এই নামটা শুনলেই অনেকের ঘাম ছুটে যায়। সেই ফাইলে নাকি অনেক বড় বড় নামের কথা আছে। সেই ফাইলটা হয়তো এই দুই নেতার সম্পর্কে একটা বড় ভূমিকা রাখছে। কে কার ওপর চাপ রাখছে, কে কার কাছে কি চাইছে, সেটা এই ফাইলের মাধ্যমে হচ্ছে হয়তো। তবে এটা আমার অনুমান, তবে অনুমানটা একদম ভুলও মনে হচ্ছে না। বন্ধুরা, ইরানের ইউরেনিয়াম কোথায়? আমেরিকার গোয়েন্দারা কতটা অক্ষম? আসি সবচেয়ে মজার অংশে। আমেরিকা আর ইসরায়েল বলছে, আমরা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চাই, ইরানের ইউরেনিয়াম নিয়ে আসব। ভালো কথা, কিন্তু একটু জিজ্ঞেস করি, ইউরেনিয়াম কোথায় আছে সেটা জানো? না, জানে না। এটা শুনলে তোমার হাসি পাবে, কিন্তু এটাই সত্যি। ইরানের কাছে এত পরিমাণ ইউরেনিয়াম আছে যে তারা 10টা পরমাণু অস্ত্র বানাতে পারবে। কিন্তু সেই ইউরেনিয়াম কোথায় আছে সেটা আমেরিকার গোয়েন্দারা বলতে পারছে না। নাতানজে, ফর্দোতে, পাহাড়ের ভিতরে কোথাও, কেউ জানে না। এখন একটু ভাবো, এই গোয়েন্দা সংস্থাগুলো কতদিন ধরে ইরানের পিছনে লেগে আছে? বছরের পর বছর, শত শত কোটি টাকা খরচ, হাজার হাজার চর, আর ফলাফল জানা নেই। আমার মতে এই গোয়েন্দা সংস্থাগুলোর যে ভয়ঙ্কর ছবি মিডিয়া আঁকে সেটা অনেকটাই মিথ্যে বা মিথ। হলিউডের সিনেমায় যে গোয়েন্দা দেখা যায়, বাস্তবে সে অর্ধেকও না। গাজায় হামাসের সুড়ঙ্গ খুঁজে পায়নি, 2.5 বছর যুদ্ধের পরেও জিম্মিদের অনেককে উদ্ধার করতে পারেনি। ইরানের ইউরেনিয়াম কোথায় সেটা জানে না, আর মুস্তাফা খামেনেই কোথায় আছেন সেটাও জানে না। এই হলো আমেরিকার গোয়েন্দা শক্তির আসল চেহারা। বন্ধুরা, মুস্তাফা খামেনি কোথায়? ইরান কি সত্যি টিকে আছে? একটা সময় আমেরিকার ইসরায়েলের গোয়েন্দারা বলছিল যে মুস্তাফা খামেনি মারা গেছেন, তারপর বলল না, বেঁচে আছেন, কিন্তু কোথায়? কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর এখন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও বললেন না, তিনি বেঁচে আছেন, শুধু বেঁচে নেই, ইরান চালাচ্ছেন, বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন। মানে নিজেরাই প্রথমে বলল মারা গেছেন, আবার নিজেরাই বলল বেঁচে আছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে যে এই গোয়েন্দা সংস্থাগুলো কতটা অন্ধকারে কাজ করছে? ট্রাম্প এমনকি বলছেন, আমি মোস্তফা খামেনির সাথে একবার দেখা করতে চাই, পরমাণু ইস্যু নিয়ে কথা বলতে চাই। কিন্তু মোস্তফা আছেন কোথায় সেটাই তো জানা নেই। আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ইরান একটা অসাধারণ কাজ করছে। তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে এমন জায়গায় এবার লুকিয়ে রেখেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাও পৌঁছতে পারছে না। এটা ভয় না, এটা বুদ্ধিমত্তা। আর ইরান যে এই যুদ্ধে টিকে আছে সেটাই তো সবচেয়ে বড় চমক। আমেরিকার ইসরায়েল দুটো মিলে ঝাঁপিয়ে পড়ছে, তারপরেও ইরান শুধু টিকে নেই, বরং পাল্টা মারছে। কুয়েত, ইরাক, সিরিয়া, লেবানন সব দিক থেকে সক্রিয় আছে। ইরানের সামরিক শক্তি যুদ্ধের আগের চেয়ে বেশি হয়েছে, কম হয়নি। এই কথাটা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন। আর এটা শুনে আমেরিকা ইসরায়েল অস্বস্তিতে আছে। বন্ধুরা, লেবানন সীমান্তে কি হচ্ছে এই যুদ্ধের পরের অধ্যায়। লেবাননের সীমান্তে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। ট্রাম্প আর নীতিনাথুর মধ্যে কথা হয়েছে, দুই পক্ষ নাকি রাজি হয়েছে, কিন্তু রাজি হওয়া আর সত্যি থামা এক কথা না। ইসরায়েলের দিক থেকে হামলা চলছেই, আর ইরানের বিদেশমন্ত্রী বলছেন লেবাননকে নিশানা করা হলে আমাদের সেনাবাহিনী ইসরায়েলে হামলা করতে প্রস্তুত। এটা কোনো সতর্ক বার্তা না, এটা একটা পরিষ্কার ঘোষণা। এখন আমেরিকার সাথে কথাবার্তা চলছে, তবে গতি নেই। ইরান বলছে আমরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের কাছে সেই সক্ষমতা আছে।
যুদ্ধের শেষ কথা হলো আমাদের শত্রুর হাতে নেই, এমন কখনো হবে না। এখানে আমার একটা কথা হলো, ট্রাম্প আর বড় যুদ্ধ শুরু করবে না। কারণ তার কাছে এখন সেই হাতিয়ার নেই যেটা যুদ্ধের শুরুতে ছিল। যে পরিমাণ অস্ত্র আর সম্পদ এই যুদ্ধে ইতিমধ্যে খরচ হয়ে গেছে, সেটা আবার জোগাড় করতে সময় লাগবে। আর ট্রাম্প রাজনৈতিকভাবেও চাপে আছেন। আমেরিকার মানুষ আরেকটা বড় যুদ্ধে সেনা পাঠাতে রাজি নয়। তাই এখন যা চলছে সেটা হলো এই একটা টানাপোড়েনের অবস্থা। কেউ পুরোপুরি জিততে পারেনি, কেউ পুরোপুরি হারেনি। আর এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। বন্ধুরা, ক্ষমতার খেলায় সাদা মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে শুধু বোমা আর মিসাইল না। যুদ্ধ মানে হলো সেই ভারতীয় যিনি কুয়েতের বিমানবন্দরে গিয়ে আর ফিরতে পারলেন না। বলতে পারেন নেক্সট টাইম কোনো বাংলাদেশীও থাকতে পারে। যুদ্ধ মানে হলো ৬৩ জন আহত মানুষ, যারা হয়তো সারা জীবন সেই যন্ত্রণা বহন করবে। যুদ্ধ মানে হলো গাজা শিশু, লেবাননের পরিবার, ইরানের তরুণ। ট্রাম্প তার চেয়ারে বসে বলছে আমরা জিতেছি, নীতিনাদু বলছে আমরা জিতেছি, ইরান বলছে আমরা টিকে আছি। কিন্তু কে জিতেছে? কেউ না। আমেরিকার ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, পারেনি। ইউরেনিয়াম পেতে চেয়েছিল, পায়নি। খামেনিকে মারতে চেয়েছিল, পারেনি। মোস্তাবা কোথায় সেটা খুঁজে পায়নি। আর ইরান, সে টিকে আছে কিন্তু তার মানুষ কষ্টে আছে, অর্থনৈতিক চাপে আছে। তাহলে কে জিতলো? কেউ না। শুধু মরল সাদা মানুষ। দেখুন, আমার শেষ কথা, এই যে বিশাল শক্তির দেশগুলো সারা দুনিয়াকে ভয় দেখিয়ে আসছিল, ইরানের সাথে এই যুদ্ধ তাদের মুখোশটা খুলে দিয়েছে। তারা সর্বশক্তিমান না। তাদের গোয়েন্দারা সব জানে না। তাদের মিসাইল সবসময় ঠিক জায়গায় পড়ে না। তাদের নেতারা বন্ধুত্বের আড়ালে একে অপরকে পাগল বলে। দুনিয়া এখন এই সত্যিটা বুঝে গেছে। আর এটা বোঝার পরে আগামী দিনের রাজনীতি আর আগের মতো থাকবে না। ততক্ষণ নিজের যত্ন নিও, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। প্রশ্ন করতে শেখো, কারণ প্রশ্ন করাটাই এখন সবচেয়ে বড় শক্তি।